ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে তোমাদের আমি পঞ্চম অধ্যায় থেকে বিকল্প চিন্তা ও উদ্যোগ থেকে বাংলায় বিজ্ঞান শিক্ষার বিকাশ, এখানে কোন কোন জায়গায় যে বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ আছে, এটা আমি দুটো ভাগে ভাগ করেছি। বাংলায় বিজ্ঞান শিক্ষার বিকাশ, এই টপিকসটা আজকে তোমাদের পড়াবো। বিজ্ঞান, বিজ্ঞান অর্থাৎ বিশেষভাবে জানা কোনো কিছু বলা হয় বিজ্ঞান। বাংলায় বিজ্ঞান শিক্ষার বিকাশ আজকে আমাদের পড়ানোর বিষয়। কিভাবে বাংলায় বিজ্ঞান শিক্ষার বিকাশ ঘটল। তোমরা জানো যে ইংরেজদের ভারতবর্ষের যতগুলো শাসন কেন্দ্র ছিল তার মধ্যে অন্যতম প্রধান ছিল বাংলা। তাই তারা বাংলায় শিক্ষা বিস্তারের প্রথম উদ্যোগ গ্রহণ করেছিল, কিন্তু তারা কখনোই চায়নি যে আধুনিক বিজ্ঞান শিক্ষা বা কারিগরি বিজ্ঞান শিক্ষা বাঙালিরা বা ভারতবর্ষের মানুষরা শিখুক। এই কারণে তারা কিন্তু উপনিবেশিক সরকারের উদ্যোগে কিন্তু বাংলায় মানে বিজ্ঞান শিক্ষায় তেমন কিন্তু উদ্যোগ আমরা লক্ষ্য করতে পারিনি। কিন্তু আমাদের বাঙালিরা বিশেষ করে বাংলা কিন্তু বিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে একটা অগ্রণী ভূমিকা পালন করে চলেছিল। আমরা দেখবো 18 শতকের শেষে বাংলায় সামাজিক, সাংস্কৃতিক, আর্থিক সমস্ত ক্ষেত্রে একটা পরবর্তী দাঁড়িয়েছিল। সেখানে কিন্তু বিজ্ঞানের একটা বড় ভূমিকা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বাঙালি কিন্তু বিজ্ঞান মনসের সূচনা 19 শতকের গোড়ায় কিন্তু প্রথম ঘটেছিলেন রাজা রামমোহন রায়। তিনি যখন কলকাতায় আগমন হলেন তখন থেকেই আমরা কিন্তু দেখতে পাবো যে বাংলাতে বিজ্ঞানের একটা তোমার সূত্রপাত ঘটেছিল। কিন্তু আমরা দেখতে পাবো যে রাজা রামমোহন রায় তিনি কি করছেন, তিনি নিজের উদ্যোগে কি করছেন, 1823 খ্রিস্টাব্দে লর্ড আর্মহার্স্ট একটা চিঠি লিখছেন যাতে করে কি হয়, যাতে বাংলায় বিজ্ঞান শিক্ষার জন্য তারা এগিয়ে আসে। কিন্তু ইংরেজরা তার এই চিঠি গুরুত্ব দেয়নি। তিনি কি করেছিলেন, দ্রাঘি যা নামে একটা জ্যামিতির বই রচনা করেন। দ্রাঘি যা, রাজা রামমোহন দ্রাঘি যা নামে একটা জ্যামিতির বই রচনা করেছিলেন এবং তিনি স্টার পত্রিকা, সংবাদ কৌমুদী পত্রিকা, সেখানে কিন্তু তিনি প্রতিনিয়ত মাঝে মাঝেই বিজ্ঞান বিষয়ক বিভিন্ন লেখা লিখে শুরু করেছিলেন। এছাড়া আমরা দেখতে পাবো রাজা রাধাকান্ত দেব তিনিও বিজ্ঞান শিক্ষার জন্য বিষয়টি গুরুত্ব দিতেন। সেই সময় আমরা দেখতে পাবো অক্ষয় কুমার দত্ত, তিনি কি করেছিলেন, বাহ্য বস্তুর সহিত প্রকৃতির সম্বন্ধ বিচার নামে একটা বিখ্যাত বৈজ্ঞানিক একটা নিবন্ধ লেখেন এবং সেখান থেকে কি করা হয়েছে লেখেন তত্ত্ববোধিনী পত্রিকা, সেটা বিজ্ঞান বিষয় ছাপাছাপি করা হয়। কলকাতায় যে স্কুল বুক ফরফেট 1817 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, স্কুল বুক ফরফেট, সেখানে কিন্তু বাংলায় বিজ্ঞান চর্চা বা বিজ্ঞান চর্চার সাহায্য করেছিল। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলা একটা বিজ্ঞান চর্চার একটা সূত্রপাত ঘটেছিল। এছাড়া আমরা দেখতে পাবো যে হিন্দু কলেজে পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞান চর্চা শুরু হয়েছিল। এখানে কি করা হয়েছে, তোমরা জানতে পারছো যে এটা একটা কাজ করা হয়েছে। এটা যখন 1855 খ্রিস্টাব্দে 15 জুন যখন হিন্দু কলেজ পুরোপুরিভাবে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্সি কলেজে রূপান্তরিত হলো এবং প্রেসিডেন্সি কলেজ রূপান্তরিত হওয়ার বিজ্ঞান চর্চার অগ্রগতিতে প্রেসিডেন্সি কলেজ একটা বড় ভূমিকা পালন করেছিল। তাহলে এই যে তোমার বিজ্ঞান চর্চা, সেই বিজ্ঞান চর্চায় আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সূত্রপাতটা ঘটল রাজা রামমোহনের হাত ধরে। এরপর আমরা দেখতে পাবো যে ইংরেজ সরকার প্রথম দিকে তারা চাইছিল না যে বিজ্ঞান শিক্ষার প্রসার করুক। তা সত্ত্বেও কিন্তু ইংরেজ সরকার ভারতবর্ষের তার সেনাবাহিনীর জন্য অনেক কাঠের প্রয়োজন ছিল, সেখান থেকে রাইফেল তৈরি করার প্রয়োজন ছিল। সেই উদ্দেশ্যকে কেন্দ্র করে আমরা দেখতে পাবো যে 1787 খ্রিস্টাব্দে কি করেছেন না, বোটানিক্যাল গার্ডেন প্রতিষ্ঠা করেছেন। এখানে বিভিন্ন রকম গাছ নার্সারি সেখানে তারা রেখে সে গাছগুলো সম্পর্কে উদ্ভিদবিদ্যার একটা প্রসার ঘটিয়েছিল। তাহলে এইভাবে করে আমরা দেখতে পাচ্ছি যে শিবপুরে বোটানিক্যাল গার্ডেন
স্থাপন করা হয়েছে 1887 খ্রিস্টাব্দে। এবং এখানে কোম্পানির একজন ফৌজি কর্নেল রবার্ট কিড প্রথম কিন্তু একটা অবৈতনিক হিসাবে কাজ করতে শুরু করেন। রবার্ট কিড তিনি কাজ করতে শুরু করলেন। এবং তারপর আমরা দেখতে পাচ্ছি উইলিয়াম রক্সবার্গ এখানকার এই বোটানিক্যাল গার্ডেনের দায়িত্ব নিলেন, যাকে আমরা বলতে পারি যে ভারতীয় উদ্ভিদবিদ্যার জনক। অর্থাৎ উদ্ভিদবিদ্যা বা যে বটানি বিজ্ঞানের যে জীববিদ্যার যে একটা গুরুত্বপূর্ণ অংশ বটানি, সে বটানির একটা বিস্তার কিন্তু এখানে বোটানিক্যাল গার্ডেনের মাধ্যমে ঘটে গেল। এছাড়া আমরা দেখতে পাবো যে সার্ভে অফ ইন্ডিয়া 1767 খ্রিস্টাব্দে যেটা হয়েছিল, সার্ভে অফ ইন্ডিয়া। সার্ভে অর্থাৎ সার্ভে না করলে সার্ভে অফ ইন্ডিয়া 1767 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। এটা কাজ ছিল যে কোনো জমি জায়গা মাপ না করলে তো কিছু করা যাবে না, তাই এটা কিন্তু করা জমির স্থাপন করার জন্য করা হয়েছিল। এর প্রথম এর প্রথম কি করা হয়েছিল না, এর প্রথম সার্ভেয়ার জেনারেল ছিলেন তোমার জেনারেল জেমস রেনেল। তিনি ছিলেন সার্ভেয়ার জেনারেল জেমস রেনেল। অর্থাৎ সার্ভে অফ ইন্ডিয়া 1767 খ্রিস্টাব্দে এটা গঠিত হয়েছে। তার এরপরে আমরা দেখতে পাবো যে 1784 খ্রিস্টাব্দে কলকাতা সুপ্রিম কোর্টের অন্যতম বিচারপতি, তার নাম হচ্ছে স্যার উইলিয়াম জোন্স। তিনি কি করেছিলেন? তিনি করেছিলেন কলকাতা পার্ক স্ট্রিটে একটা এশিয়াটিক সোসাইটি স্থাপন করেছিলেন। এখানে তিনি অনেক গুরুত্বপূর্ণভাবে বিজ্ঞান, আধুনিক বিজ্ঞান, কলা, সব কিছু একটা শিক্ষা দেওয়ার একটা উদ্যোগ গ্রহণ করেছিলেন, যেটা এখনো রয়েছে। এবং এখান থেকে যে এশিয়াটিক মানে রিসার্চার যে নামক যে জার্নালটি বের হতো, সেখান থেকে বিজ্ঞানের বিভিন্ন বিষয়ের দিক তুলে ধরা হতো। তাহলে এইভাবে করে আমরা দেখতে পাচ্ছি যে বাংলায় একটা বিজ্ঞান চর্চার একটা সূত্রপাত কিন্তু ঘটে গেছে। এরপরে দেখবো 1800 খ্রিস্টাব্দে শ্রীরামপুর মিশন। সেই শ্রীরামপুর মিশন যেটাকে বলা হয় এশিয়া মহাদেশের প্রথম ডিগ্রি কলেজ, সেই কলেজ শ্রীরামপুর কলেজ। সেই কলেজ প্রতিষ্ঠিত হওয়ার পর সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা শিক্ষার একটা ব্যাপক প্রবর্তন ঘটছে। এখানে কিন্তু উইলিয়াম কেরি তিনি কি করেছিলেন না, বিজ্ঞান শিক্ষার জন্য একটা বড় ভূমিকা পালন করেছিলেন। শ্রীরামপুরে একটা 5 একর জমি কিনেছিলেন এবং সেই জমিতে একটা বাগান তৈরি করেছিলেন, যেটাকে আমরা একটু বললাম না যে শিবপুর বোটানিক্যাল গার্ডেন। সেই বোটানিক্যাল গার্ডেনের থেকে অনেক ভালো বাগান বলে অনেকেই কিন্তু উল্লেখ করেছেন। এবং এই বোটানিক্যাল গার্ডেনের পরিদর্শক রক্সবার্গ কি করেছেন, বাংলায় প্রায় 3,500টি গাছের একটা তালিকা প্রস্তুত করেছেন রক্সবার্গ, এই বোটানিক্যাল গার্ডেনের একজন পরিদর্শক। এটি সম্পাদনা করেছিলেন এবং নাম দিয়েছিলেন হার্ট বেঙ্গেলেন্সিস নামে একটা বাগান প্রতিষ্ঠা করেছিলেন। এবং এই বাগানের পরবর্তী পরিদর্শক ওয়ালিকারের এশীয় উদ্ভিদের সংকলন গ্রন্থটি সম্পাদনা করেছিলেন উইলিয়াম কেরি। তাহলে এইভাবে করে দেখতে পাচ্ছি আমরা যে উইলিয়াম কেরি এবং ব্যাপটিস্ট মিশন, সেই শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন সেটা বড় উদ্ভিদবিদ্যার ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করেছিল। 1820 খ্রিস্টাব্দে আমরা দেখতে পাবো যে কৃষি উদ্যান পালন সমিতি বা অ্যাগ্রি হর্টিকালচার সোসাইটি প্রতিষ্ঠা করেন উইলিয়াম কেরি। ঠিক আছে। এবং উইলিয়াম কেরি কি করছে না, কেরি মদনাবটিতে একটি কাঠের মুদ্রণ যন্ত্র তৈরি করেছিলেন, যে যন্ত্রটার মাধ্যমে কি করা হয়েছিল না, ছাপাখানার ক্ষেত্রে একটা বড় ভূমিকা করা হয়েছে, ওটাও কিন্তু বিজ্ঞানের একটা অংশ, তাই না? এইভাবে কিন্তু ব্যাপকভাবে কিন্তু আমরা বিভিন্ন রকম জিনিস বিজ্ঞানে লক্ষ্য করলাম। এছাড়া দেখবো যে এই সময় অর্থাৎ উইলিয়াম কেরির একটা ছেলে ছিল, তার নাম হচ্ছে ফেলিক্স কেরি। তিনি কি করেছিলেন না, জন ম্যাক স্কুল বুক সোসাইটির একজন অন্যতম তোমার রসায়নবিদ্যা বিষয়ক এটা মানে একজন বিখ্যাত মানে তোমার লেখক এবং অধ্যাপক, সেই জন ম্যাক্সের একটা বই তিনি বাংলা ভাষায় অনুবাদ করে দিয়েছিলেন, যেটাকে বলা হয় প্রিন্সিপাল অফ কেমিস্ট্রি। এটাকে তিনি জন ম্যাকের প্রিন্সিপাল অফ কেমিস্ট্রিটাকে তিনি অর্থাৎ প্রিন্সিপাল এটাকে কিন্তু জন ম্যাকের লেখা, এটাকে ফেলিক্স কেরি কিন্তু বাংলা অনুবাদ করে কি করেছিলেন, খুব সুন্দরভাবে একটা
ওই কেমিস্ট্রি যে সূত্রাবলী, সেটাকে রসায়নবিদ্যার যে সূত্রাবলী, সেটা সাধারণ বাঙালি শিক্ষার্থীদের কাছে কিন্তু শুরু করে দিয়েছিলেন। শুনে বলা যায় যে উইলিয়াম কেরি, ফেলিক্স কেরি, তারপরে জন ম্যাকের অবদান রয়েছেন আমাদের মুদ্রণ যন্ত্র বলো, কাগজের প্রযুক্তি বলো, উদ্ভিদবিদ্যা বলো, প্রাণীবিদ্যা প্রভৃতি ক্ষেত্রে। এরপরে যে আমরা প্রতিষ্ঠানটি পড়ব বিজ্ঞান চর্চা বা বিজ্ঞান শিক্ষা প্রোফাইল ক্ষেত্রে, সেটা থেকে গুরুত্ব দেবে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স, এটা একটা বাঙালিদের উদ্যোগে প্রতিষ্ঠিত একটা আধুনিক বিজ্ঞান শিক্ষার একটা মঞ্চ বলতে পারো বা প্রতিষ্ঠান বলতে পারো। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন এ সি তোমার অ্যাসোসিয়েশন এ তোমার IAC, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর কাল্টিভেশন সায়েন্স, IACS নামক একটা প্রতিষ্ঠান লিখলাম, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স। এটি হচ্ছেন আমাদের একজন অন্যতম বাঙালি বিজ্ঞান শিক্ষার অন্যতম আগ্রহী একজন ব্যক্তি, তার হচ্ছে ডক্টর মহেন্দ্রলাল সরকার। তিনি প্রথম দিকে একজন হোমিওপ্যাথি চিকিৎসক ছিলেন, পরবর্তীকালে তিনি অ্যালোপ্যাথি চিকিৎসা গ্রহণ করেন এবং তিনি অ্যালোপ্যাথি চিকিৎসায় তিনি অ্যানাটমি ও ফিজিওলজি নামক যে দুটো পাঠ থাকে, সেই পাঠগুলোর প্রতি আকৃষ্ট না থাকে তিনি হোমিওপ্যাথিতে অংশগ্রহণ করেন এবং একজন অন্যতম বিশ্বের বিখ্যাত একজন হোমিওপ্যাথি চিকিৎসক হিসাবে তিনি সুনাম অর্জন করেন। ইনি কি করছেন না, ইনি অর্থাৎ এই যে উইলিয়ামকে তোমার ডক্টর মহেন্দ্রনাথ সরকার, তিনি চেয়েছিলেন যে ইংল্যান্ডের রয়্যাল ইনস্টিটিউট, রয়্যাল বিজ্ঞান শিক্ষার একটা অন্যতম প্রতিষ্ঠান, সেই রয়্যাল ইনস্টিটিউট অনুকরণে বাংলা একটা বিজ্ঞান শিক্ষা প্রতিষ্ঠান থাকে। সেই পরিকল্পনা থেকে তিনি 1869 সালে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ক্যালকুলেশন সায়েন্স নামে একটা প্রতিষ্ঠান তৈরি করার পরিকল্পনা স্বপ্ন থেকে শুরু করলেন এবং তিনি চেয়েছিলেন যে ব্রিটিশদের সহযোগিতা ছাড়া বাংলাদেশীয় সহযোগিতায় এটি গড়ে উঠে যাতে একটা জাতীয় বিজ্ঞান শিক্ষার প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠতে পারে। তাই জন্য তিনি বিভিন্ন রকম কাছ থেকে বিভিন্ন রকম সহযোগিতা নিয়েছিলেন, যার মধ্যে আমরা দেখতে পাবো জয়কৃষ্ণ মুখার্জি, তারপর রাজা কমল কৃষ্ণ দেব, দিগম্বর মিত্র, যোগেশ্বর সিং, পণ্ডিত ঈশ্বরী বিদ্যাসাগর, মহারাজা যতীন্দ্র মোহন ঠাকুর, দ্বিজেন্দ্র ঠাকুর প্রমুখ মিলে কিন্তু তাকে 1,40,000 টাকা তুলে দেওয়া হয়েছিল। যার ভিত্তিতে তিনি কি করেছিলেন 1876 খ্রিস্টাব্দের 29শে জুলাই 210 নম্বর তোমার আপার সার্কুলার রোডে তিনি এটাকে প্রতিষ্ঠা করলেন। ISCS-টাকে তিনি প্রতিষ্ঠা করে মানে 210 নম্বর বউবাজার স্ট্রিটে একটা বাড়ি ভাড়া নিয়ে এটা প্রতিষ্ঠা করলেন। এটা তিনি করলেন এবং করার পর খুব সুন্দরভাবে এখানে ব্যাপকভাবে শিক্ষা শুরু হলো। শিক্ষা দেওয়ার সঙ্গে সঙ্গে ISCS একটা জার্নাল প্রকাশিত হলো, সেটার নাম হচ্ছে ইন্ডিয়ান জার্নাল অফ ফিজিক্স। ইন্ডিয়ান জার্নাল অফ ফিজিক্স নামে একটা জার্নাল প্রকাশিত হলো। এখানে কিন্তু তার সঙ্গে কি করতে হলো না, এখানে আমরা দেখতে পাবো যে বিভিন্ন বিষয় কিন্তু শিক্ষা দেওয়া শুরু হচ্ছে। এখানে পদার্থবিদ্যা, জীববিদ্যা, আলোকবিদ্যা, তারপরে তোমার কি বলবো তোমার রসায়নবিদ্যা, সমস্ত কিছু এখানে কিন্তু শিক্ষা দেওয়া শুরু করলো। এবং এখানকার যে বিভিন্ন পত্র পত্রিকা রয়েছে, সেই পত্র পত্রিকা পৃথিবীর বিভিন্ন দেশের পত্র পত্রিকা এখানকার গবেষকদের বিভিন্ন গবেষণামূলক বিষয় ছাপানো শুরু করলো। এখানে যে সমস্ত উল্লেখযোগ্য মানে গবেষক ছিলেন তাদের মধ্যে আমরা দেখতে পাবো আমাদের জগদীশচন্দ্র বসু, আশুতোষ মুখোপাধ্যায়, চুনিলাল বোস, চন্দ্রশেখর ভেঙ্কট রমন, সুবর্ণ চন্দ্রশেখর, মেঘা সাহা, KS কৃষ্ণন প্রমুখ এই সমস্ত ব্যক্তিরা কিন্তু এখানে শিখেছে মানে পড়াতেন। এবং এখানকার একজন অন্যতম গবেষক ডক্টর চন্দ্রশেখর ভেঙ্কট রমন, তিনি কি করেছিলেন 1928 সালে তিনি রমন ইফেক্ট আবিষ্কার করেন এবং এই আবিষ্কারের জন্য 1930 খ্রিস্টাব্দে পদার্থবিদ্যায় তিনি প্রথম ভারতীয় হিসাবে নোবেল পুরস্কার পেয়েছেন। তিনি নোবেল পেয়েছেন। এখানে একটি সক্রিয় গবেষণা রয়েছে, এতে এক্স-রে রশ্মি রয়েছে, আলোক বিজ্ঞান, চুম্বকত্ব, রমন প্রভৃতি নিয়ে আলোচনা গবেষণা করা হতো। এই যে বিষয়টা
এখান থেকে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ কালচারাল সায়েন্স থেকে কিন্তু করা হয়েছিল। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ কালচারাল সায়েন্স কিন্তু পরবর্তীতে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে এবং নীলরতন সরকার প্রভৃতি প্রমুখ এখানে যুক্ত হয়েছিলেন এবং শেষ পর্যন্ত এটাকে যাদবপুরে স্থানান্তরিত করা হয়েছে। ঠিক আছে, তাহলে এই বৌবাদী ডিস্ট্রিক্ট থেকে এখানে করা হয়েছে। এখানে কারা কারা কি কি বিষয় পড়াতেন দেখবো একটু আমরা। যেমন 1865 খ্রিস্টাব্দে ফাদার ইউজিল ল্যাথর বলে একজন বিখ্যাত তোমার ব্যক্তি, যিনি সেন্ট জেভিয়ার্স কলেজে রসায়ন বিদ্যা হিসেবে অংশগ্রহণ করেন। তিনি কি করেছিলেন, আলোক বিজ্ঞান এবং ধ্বনি বিজ্ঞান এখানে পড়াতেন। অর্থাৎ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ দ্য কালচারাল সায়েন্সে তিনি আলোক বিজ্ঞান এবং ধ্বনি বিজ্ঞান পড়াতেন। জগদীশ চন্দ্র বসু পড়াতেন পদার্থবিদ্যা প্রশিক্ষণ দিতেন এবং আশুতোষ মুখোপাধ্যায় পড়াতেন ভৌতিক আলোক বিজ্ঞান। রসায়নের ডক্টরেট দিয়েছিলেন কানাইলাল দে। পরে এখানে রামচন্দ্র দত্ত, রজনীকান্ত সেন, চুনিলাল বোস পড়াতেন। অজৈব রসায়ন বলে বিজ্ঞানের পাঠটি সেখানে তোমার পড়াতেন তারা প্রসন্ন রায়। ভূবিদ্যা অর্থাৎ মাটি, এই ভূবিদ্যা সম্পর্কে পড়াতেন প্রমোদনাথ বসু। কি এইভাবে করে কিন্তু এখানে একটা ব্যাপক উল্লেখযোগ্য ভূমিকা দেখা যাচ্ছিল। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে এখানে ছাত্র সংখ্যা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। এরপরে আমরা বিজ্ঞানের যে অপর যে প্রতিষ্ঠানটি পড়ব সেটা হচ্ছে বিজ্ঞান শিক্ষা প্রসারে, সেটা হচ্ছে কলকাতা বিজ্ঞান কলেজ। তাহলে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ কলকাতা বিজ্ঞান কলেজ পড়বো আমরা। বিজ্ঞান শিক্ষা প্রসারে কলকাতা বিজ্ঞান কলেজ একটা কিন্তু ব্যাপক উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল। ঠিক আছে, এই সময় অর্থাৎ আমরা যখন দেখবো যে 1905 সালে আমাদের বঙ্গভঙ্গ হয়েছিল, ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গ করেছিল, সেই সময় স্বদেশী একটা শিক্ষা আন্দোলন ঠাকুর করেছিল। সেই স্বদেশী শিক্ষা আন্দোলনের জোয়ারের সময় কি হয়েছিল না, স্যার আশুতোষ মুখোপাধ্যায়, যিনি বাংলার বাঘ নামে পরিচিত, কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তিনি কি করেছিলেন 1914 খ্রিস্টাব্দে 27 মার্চ কলকাতা বিজ্ঞান কলেজ বা ইউনিভার্সিটি কলেজ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি স্থাপন করেছিলেন 1914 খ্রিস্টাব্দে। 1914 খ্রিস্টাব্দে 27 মার্চ কে করলেন? 27 মার্চ স্যার আশুতোষ মুখোপাধ্যায়, যিনি বাংলার বাঘ নামে পরিচিত, তিনি কি করলেন? কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠা করলেন, যেটা ইউনিভার্সিটি কলেজ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি নামেও কিন্তু পরিচিত। এখানে কিন্তু কি করা হচ্ছে, এখানে আমরা দেখতে পাবো যে তোমার কলকাতা যে বিজ্ঞান কলেজ, সেই বিজ্ঞান কলেজে কিন্তু তোমার বিভিন্ন বিষয় কিন্তু পড়ানো শুরু হচ্ছে, যার মধ্যে আমরা দেখতে পাবো যে এই বিজ্ঞান কলেজ গড়ে ওঠে এবং সেই বিজ্ঞান কলেজে বিভিন্ন রকম বিষয় যেমন পদার্থবিদ্যা, ফলিক বিজ্ঞান, জৈব রসায়ন, বায়োকেমিস্ট্রি, বায়োফিজিক্স, তারপরে তোমার ভূবিদ্যা প্রভৃতি বিভিন্ন বিষয় কিন্তু এখানে পড়া শুরু করে। এবং এখান থেকে অর্থাৎ এই যে তোমার বিষয়টা, সেখানে কিন্তু দেখবো আমরা একজন ব্যারিস্টার স্যার তারকনাথ পালিত এবং ব্যারিস্টার রাসবিহারী বোস, দুজনে মিলে কিন্তু 37.5 লক্ষ টাকা যোগদান করেছিল এবং তারকনাথ পালিত কিন্তু এই কলেজে প্রতিষ্ঠা করার জন্য ভূমিও অর্থাৎ জমি দান করেছিলেন। ঠিক আছে, তাহলে এটা কিন্তু গড়ে উঠেছিল কলকাতা বিজ্ঞান কলেজ। সেই বিজ্ঞান কলেজটা গড়ে ওঠার সময় আমরা দেখতে পাচ্ছি যে এখানে রাসবিহারী বসু শিক্ষা প্রাঙ্গণ নামে পরিচিত ছিল। তাছাড়া 35 বালিগঞ্জ সার্কুলার রোডে তারকনাথ পালিত শিক্ষা প্রাঙ্গণ নামে পরিচিত ছিল, যে দুটো প্রতিষ্ঠান কিন্তু পরিচিত। এখানে কি হচ্ছে, এখানে বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হলে পদার্থবিদ্যা এবং ভৌত রসায়ন বিভাগের কার্যত কোনো যন্ত্রপাতি ছিল। সেই যন্ত্রপাতির জন্য কিন্তু আমাদের মুর্শিদাবাদ জেলার বহরমপুরের কাছে কাশিম বাজার হচ্ছে, সেই কাশিম বাজারের তোমার জমিদার বলতে পারো মনীন্দ্র চন্দ্র, তিনি কি করেছিলেন বহরমপুর কলেজের জন্য, কলেজ পদার্থবিদ্যার জন্য কি যন্ত্রপাতি কিনে সে যন্ত্রপাতি কিন্তু এখানে দান করে দিয়েছিলেন। তাহলে এইভাবে কিন্তু বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম দান পেয়ে এই বিজ্ঞান কলেজটি কিন্তু গড়ে
উঠেছিল। এখানে কারা কারা কিভাবে শিক্ষা প্রতিষ্ঠান কলেজে আচার্য জগদীশ চন্দ্র বসু, স্যার চন্দ্রশেখর ভেঙ্কটরমন, শ্রী কুমার মিত্র প্রমুখ কিন্তু এখানে শিক্ষাদান করেছে। তাদের প্রচেষ্টায় এখানে বিশ্বমানের শিক্ষা দেওয়া শুরু হয়েছিল। এখানকার শিক্ষক আচার্য জগদীশ চন্দ্র বসু তিনি কি করেছিলেন না তিনি তোমার রেডিও আবিষ্কার করেছিলেন, যে রেডিও আবিষ্কারটা কিন্তু পুরোপুরি আমাদের বাঙালি নিতে পারেনি, যে তিনি মার্কিউরিস নাইট্রাস আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, এভাবে তিনি করেছিলেন। এছাড়া তিনি বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেছেন। এইভাবে করে এখানকার বিজ্ঞান কলেজটা থেকে কিন্তু অনেক অনেক তোমার শিক্ষার্থী মানে তোমার বিজ্ঞান শিক্ষার সুযোগ পেয়েছিল। এখানকার একজন বিখ্যাত বিজ্ঞানী যেমন আমরা বলতে পারি সত্যেন্দ্রনাথ বোস, মেঘনাথ সাহা, তারপরে তোমার জ্ঞানচন্দ্র ঘোষ, জ্ঞানেন্দ্রনাথ মুখোপাধ্যায় প্রমুখ বিখ্যাত বিখ্যাত গবেষক তারা পৃথিবীর বিভিন্ন দেশে খ্যাতি লাভ করেছে। এবং ভারত যখন স্বাধীন হলো তখন কি হলো, সত্যেন্দ্রনাথ বোস এবং মেঘনাথ সাহাকে তারা ব্রিটিশ ভারত সরকার, স্বাধীন ভারত সরকার তাকে আধুনিক ভারত গঠন করার জন্য তাদের পরামর্শ গ্রহণ করেছিল। তো এইভাবে কিন্তু এই কলেজটা একটা বড় ভূমিকা ছিল। তাহলে এইটা আমরা পড়লাম। এবারে আমরা পড়ব আরো একটি বিজ্ঞান শিক্ষা মন্দির, ওটার নাম হচ্ছে বসু বিজ্ঞান মন্দির। বসু বিজ্ঞান মন্দির, বসু বিজ্ঞান মন্দির, বসু বিজ্ঞান মন্দির, বসু বিজ্ঞান মন্দির। বিজ্ঞান শিক্ষার আর একটি অন্যতম মানে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হলো বসু বিজ্ঞান মন্দির। এটি কি হচ্ছে আচার্য জগদীশ চন্দ্র বসু তিনি প্রতিষ্ঠা করেছিলেন। কত সালে? 1917 খ্রিস্টাব্দে 30 নভেম্বর তিনি এটা প্রতিষ্ঠা করেছিলেন। আচার্য জগদীশ চন্দ্র বসু, আচার্য জগদীশ চন্দ্র তুমি জানো যে তিনি কলকাতা প্রেসিডেন্সি কলেজে অধ্যাপক ছিলেন এবং তিনি 1915 খ্রিস্টাব্দে তিনি প্রেসিডেন্সি কলেজ থেকে অবসর নিলেন এবং অবসর নেওয়ার পর তিনি নিজ উদ্যোগে কি করলেন, ইংল্যান্ডে যে রয়্যাল ইনস্টিটিউট রয়েছে এটাও কিন্তু রয়্যাল ইনস্টিটিউট অবলম্বনে বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করার পরিকল্পনা তিনি করেছিলেন এবং অবসর নেওয়ার পর তিনি এটাকে প্রতিষ্ঠা করার জন্য এগিয়ে আসলেন আরো বেশি করে। এবং তিনি তার নিজের ইচ্ছায় তিনি কি করলেন না এটা তার বাড়ির পাশেই একটা মানে জায়গাতে তিনি সংলগ্ন জায়গাতে একটা গবেষণাগার তৈরি করলেন এবং জমি ক্রয় করলেন। শেষ পর্যন্ত তিনি তার বসু বিজ্ঞান মন্দির স্থাপন করলেন। এই যে মন্দির সেটাকে তিনি শিক্ষা প্রতিষ্ঠান না হলে মন্দির হিসাবে ঘোষণা করেছিলেন এবং এটা করার পর সেখানে তিনি কি করেছেন না অনেক গুরুত্বপূর্ণ মৌলিক গবেষণা জিনিস তিনি করেছেন, যার মধ্যে আমরা দেখব যেখানে তিনি কি করেছেন পদার্থবিদ্যা শিক্ষা দিচ্ছেন, এখানে রসায়নবিদ্যা শিক্ষা দিচ্ছেন, এটা উদ্ভিদ বিজ্ঞান শিক্ষা দিচ্ছেন, মানে মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, বায়োফিজিক্স, পরিবেশ বিজ্ঞান প্রভৃতি বিভিন্ন মাইক্রোবায়োলজি, যে বিভিন্ন রোগ জীবাণুগুলো আমরা দেখি না যে করোনা ভাইরাস করা দিচ্ছি, তাহলে মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের কাজ যে কোন জীবাণুটা কিরকম ক্ষমতা কার কতটা ঠিক সমস্ত, এই সমস্ত ডিপার্টমেন্ট তিনি প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে এইভাবে করে তিনি করেছেন। আর কি করেছেন, উনি নিজে একজন বিখ্যাত বিজ্ঞানী ছিলেন। তোমাদেরকে আগেই বললাম যে জগদীশ চন্দ্র বসু বিজ্ঞান চর্চা বেশি গুরুত্ব দিতেন। তিনি বাংলা ভাষাতেই তার লেখা একটা অব্যক্ত নামক একটা বিজ্ঞান বিষয়ক পত্রিকা বা বিষয়ক গ্রন্থ তিনি লিখেন। এছাড়া তিনি কি করেছিলেন, রেডিও আবিষ্কার করেছিলেন। আমি বললাম একটু আগে রেডিও আবিষ্কার, এই রেডিও আবিষ্কারের কৃতিত্বটা কিন্তু না। তাহলে এই রেডিও আবিষ্কারটাও কিন্তু তিনি করেছিলেন, কিন্তু আমরা প্রথম দিকে রেডিও আবিষ্কারের বুঝতে পারিনি। বর্তমানে কিন্তু রেডিও আবিষ্কারের কৃতিত্বটা জগদীশ চন্দ্র বসু স্বীকৃতি পেয়েছেন। যাই হোক, বসু বিজ্ঞান মন্দির দীর্ঘ গবেষণার পর জগদীশ চন্দ্র বসু কি করলেন না তিনি দেখলেন যে উদ্ভিদ জগৎ যেটা আছে, উদ্ভিদ তারাও কিন্তু প্রাণীদের মতো উত্তরণের সাড়া দেয়। এটা তিনি আবিষ্কার করার জন্য ক্রেস্কোগ্রাফ নামে একটা যন্ত্র আবিষ্কার করলেন। এই যন্ত্রটা আবিষ্কার করে ফেলেন তিনি। তাহলে যন্ত্র আবিষ্কার করলেন এবং যন্ত্রটা আবিষ্কার করার পর একটা ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়ে গেল। সমগ্র ভারতবর্ষ পৃথিবী জুড়ে একটা আলোড়ন সৃষ্টি হলো এবং এইভাবে করে জগদীশ চন্দ্র বসু তিনি যে
তার বসুবিজ্ঞান মন্দির স্থাপন করেছেন, সেই বসুবিজ্ঞান মন্দিরটা কিন্তু ব্যাপক সুফল লাভ করল, যা বিজ্ঞানের যাবতীয় প্রগতি সর্বসাধারণের মধ্যে যদি ছড়িয়ে পড়ে তবে তিনি বেশি ব্যবস্থা গ্রহণ করেছিলেন। এই বসুবিজ্ঞান মন্দিরটা কি কিন্তু বর্তমানে কেন্দ্রীয় সরকার দায়িত্ব গ্রহণ করেছে, এবং এই যে ঘটনাটা অর্থাৎ তিনি যে আবিষ্কার করেছেন তার জন্য তিনি গোটা সমগ্র বিশ্বজুড়ে একটা ব্যাপক খ্যাতি লাভ করেছেন। যাই হোক, তাহলে আমরা বাংলায় বিজ্ঞান শিক্ষার বিস্তারে তোমার বললাম এটা। এছাড়া একটা রয়েছে, সেটা হচ্ছে তোমার বঙ্গীয় বিজ্ঞান পরিষদ। বঙ্গীয় বিজ্ঞান পরিষদ, সেই বঙ্গীয় বিজ্ঞান পরিষদটি কি হয়েছিল 1918 খ্রিস্টাব্দে মানে প্রতিষ্ঠিত হয়। এই প্রতিষ্ঠান জনপ্রিয় ওই জ্ঞান ও বিজ্ঞান, এটা তোমার সত্যেন্দ্রনাথ ভট্টি প্রতিষ্ঠা করেছিল। এছাড়া আরেকটা বিজ্ঞান শিক্ষার বিষয়ে আরেকটা পড়বো, সেটা হচ্ছে বঙ্গীয় বিজ্ঞান পরিষদ। বঙ্গীয় বিজ্ঞান পরিষদ, এটা সত্যেন্দ্রনাথ বোস বললাম, যে যিনি অর্থাৎ এই যে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স এর অন্যতম লেকচারার ছিলেন বা গবেষক ছিলেন। তিনি কি করলেন না 19 শতকে একেবারে মধ্যভাগে তিনি কি করছেন, একটা বৈজ্ঞানিক প্রতিষ্ঠান বাংলায় বিজ্ঞান চেতনা বৃদ্ধি করার জন্য এটা প্রতিষ্ঠা করেছিলেন 1918 খ্রিস্টাব্দে এটা তিনি প্রতিষ্ঠা করেছিলেন। এবং এই প্রতিষ্ঠানটা থেকে একটা তোমার পত্রিকা বেরোত, জ্ঞান ও বিজ্ঞান পত্রিকা বেরোত, জ্ঞান ও বিজ্ঞান। এই যে প্রতিষ্ঠান মানে এই যে পত্রিকাটি প্রকাশিত হতো, সেটা থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সত্যেন্দ্রনাথ বোস তিনি বিজ্ঞান শিক্ষার বিষয়ে বিভিন্ন বিদ্যালয়, বিভিন্ন মহাবিদ্যালয় পড়াতেন, এবং তিনি খুব সুন্দরভাবে এমএসসি যখন পড়াতেন তখনও বাংলা ক্লাস নিতেন, এবং তিনি চাইতেন যে বিজ্ঞানটা যেন সর্বশ্রেণীর মানুষের কাছে পৌঁছে যায়, সর্বশ্রেণীর মানুষ। এখন যদি ইংলিশে লেকচার দেন তাহলে সাধারণ মানুষরা বাংলা বলে তারা বুঝতে পারবেন না। তো সেখান থেকেও কিন্তু একটা সমাজে তিনি চেয়েছিলেন যে বিজ্ঞান সম্পর্কে মানুষ সচেতন হোক, সমাজ মানুষের মধ্যে বৈজ্ঞানিক প্রবণতা তৈরি হোক, অ্যাটিটিউড তৈরি হোক, তিনি চেয়েছিলেন। তার জন্য তিনি বাংলায় সব কিছু করতেন। আমাদের বিজ্ঞানের বর্তমান বিষয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তার একটা বড় ভূমিকা ছিল। এর পরিষদ উদ্বোধনী সভায় বলা হয়েছিল প্রতিপদে বিজ্ঞান শিক্ষা কি হবে ছাড়া ভারতীয়রা নিজেদের প্রস্তুত করতে পারবে না। এটা যখন প্রতিষ্ঠা করা হলো তখন তিনি বলছেন যে প্রতি পদে পদে বিজ্ঞান শিক্ষা যারা ভারতীয়রা প্রস্তুত হতে পারবে না, নিজেদেরকে প্রস্তুত হতে পারবে না। তাহলে এইভাবে করে আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গীয় বিজ্ঞান পরিষদ একটা বড় ভূমিকা পালন করেছিল। এছাড়া আরেকটা অবদান আছে, যেমন ডন সোসাইটি, সতীশচন্দ্র মুখোপাধ্যায়ের ডন সোসাইটি 1902 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। সেই ডন সোসাইটি তার ডন পত্রিকার মাধ্যমে বিভিন্ন বিজ্ঞান বিষয়ক তথ্য, বিভিন্ন বিজ্ঞান বিষয়ক গবেষণা মানে তোমার কাটিং সমস্ত কিছু প্রকাশ করতো, এবং সেই প্রকাশ করে সে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান শিক্ষা প্রবর্তনের একটা উদ্যোগ মানে প্রসার বা পরিকল্পনা বা প্রয়াস করেছিল। তাহলে তোমরা এটা সুন্দর করে পড়বে, বুঝবে, এবং যতটা পারবা বুঝবা। এরপরে আমি তোমাদেরকে বাংলায় কারিগরি শিক্ষার বিকাশটা পড়াবো। তো তোমরা এটা ভালো করে পড়ে বুঝে সব কিছু করবে। আর যদি কোনো কিছু জায়গায় বুঝতে ভুল হয়, কোনো জায়গায় হয়তো এড়িয়ে গিয়েছি, এটা তোমরা বুঝতে পারছো একমুখী প্রক্রিয়া, তোমাদের ক্লাসরুম আর এটা কিন্তু এক নয়। তোমাকে বারবার বলছি যে এটা কিন্তু ক্লাসরুম আর এই যে অনলাইন প্রক্রিয়া সেটা কিন্তু এক নয়। ক্লাসরুম হয়তো আমি কোনো একটা জিনিস বলতে এড়িয়েছি, তোমরা একটা দিক ধরে দিলে, বা আমি পরের দিন ক্লাসে গিয়ে আর পেয়ার করে দেবো, এটা কিন্তু হয়, কিন্তু এখানে কিন্তু সেটা সম্ভব নয়। যাই হোক, তোমরা পড়বে এবং পড়ে যতটা পারো আপডেট হয়ে থাকো। থ্যাংক ইউ, ধন্যবাদ।